আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনার সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। সংস্কার নিয়ে সিদ্ধান্ত হলেই দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভোট আয়োজনের পাশাপাশি অন্যান্য খাতেও কিছু সংস্কার করা হবে। এজন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব হতে পারে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জুলাই বিপ্লব সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাসও দেন তিনি। এ সময় বিদেশি রাষ্ট্রের সহায়তায় মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতির দেশ গড়ার অঙ্গীকারও করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। জাতির এক ক্রান্তিকালে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গেল ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনূস। শুরুতেই জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণ ও আহতদের কথা তুলে ধরেন তিনি। বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। রাষ্ট্র সংস্কারে ৬টি আলাদা কমিশন গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কমিশনগুলোর সুপারিশ পেলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। বিগত সরকারের আমলে অর্থনীতি ভেঙে পড়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিদেশিদের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিপক্ষ শক্তির নাশকতা নস্যাৎ করতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তাদের সকলহীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। জাতি গঠনের ঐতিহাসিক সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ১০ মন্ত্রী সহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হবে। সকাল ১০টার পর আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে। যাদের হাজির করা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু, তিনি সরাসরি যোগ দেবেন আমাদের সঙ্গে। পাপ্পু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে ১৪ জন উপদেষ্টা এবং মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে, সাবেক যারা। তো এক্ষেত্রে আপনি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যা মামলায় আজকে ১৪ জনকে হাজির করা হয়েছে, যার মধ্যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ রয়েছেন ১২ জন, একজন বিচারপতি এবং একজন কিন্তু সচিব। এদেরকে আজকে হাজির করা হবে সকাল ১০টায় এবং ঢাকার বিভিন্ন কারাগার থেকে তাদেরকে নিয়ে আসা হবে। কেউ আসছে কেরানীগঞ্জ থেকে, বেশিরভাগ আসছেন। এছাড়া নারায়ণগঞ্জ থেকে আসছেন গাজী গোলাম দস্তগীর এবং ঢাকার গাজীপুর কাশিমপুর থেকে আসছেন দীপু মনি। তো এইখানে যাদেরকে আনা হচ্ছে তারা যে ১৪ জন আছেন সেই ১৪ জনের
পাশাপাশি আজকে কিন্তু মূলত যে তাদের যে তদন্ত রিপোর্টটি দেওয়ার কথা ছিল সেই রিপোর্টের জন্য আরো কিছু সময় তারা চাবেন। যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন অর্থাৎ চিফ প্রসিকিউটর আপনার যিনি রয়েছেন অ্যাডভোকেট এম তাজুল ইসলাম এই আবেদনটি করবেন। আর বিচারপতি বেঞ্চে আজকে থাকেন যে গোলাম মর্তুজা মজুমদার হবে। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম। আপনি জানেন যে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 27 অক্টোবর পরোয়ানাভুক্তদের 20 জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে 14 জনকে আজ হাজির করা হচ্ছে এবং নিরাপত্তার ব্যবস্থা আজকে কিন্তু এখানে কঠোর নিরাপত্তায় রয়েছে, কাউকে সেভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভিতরে ঢুকতে দেওয়ার পারমিশন নেই। আমাদেরকে সবাইকে বলা হয়েছে খুব দ্রুতই ঢোকানো হবে, কিন্তু এখন পর্যন্ত ক্যামেরাম্যান রিপোর্টার থেকে শুরু করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে। গণমাধ্যমের কর্মীরা যারা এখানে রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে আমাদেরকে ঢোকার ব্যবস্থা করে দেন, কারণ আমরা যতটুকু জানি যে সকাল 9:30 থেকে 10টার ভিতরে তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং 10:30টায় এজলাসে বসবে। তো অলি, এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনালের সর্বশেষ। পাপু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজী পাপ্পু। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু পেপার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ভোর 5টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া বন্দর কোম্পানি সহ ফায়ার সার্ভিসের মোট 14টি ইউনিট কাজ করছে। জানা যায়, মেঘনা গ্রুপের টিস্যু গুদামে ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে প্রায় কয়েকশো কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন বলেন, টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে প্রায় 14টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না। ডেঙ্গুতে একদিনে আরও 8 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1379 জন, যা এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত। এর আগে গত 5 নভেম্বর 1370 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 79,984 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 415 জনের। ডেঙ্গু পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী মফিজ উদ্দিন। মফিজ, ময়মনসিংহের ডেঙ্গুর সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানতে চাই। প্রায় 12 জন করেছেন। এখন কথা বলবো এখন আমরা মফিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, যে কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার 2 লাখ বাসিন্দাকে। তবে দ্রুত সম্ভব সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কের বিটুমিন আর খোয়া উঠে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়কগুলো চলাচলের অনুপযোগী হলেও মেরামতে নেই কোনো উদ্যোগ, যে কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। পৌর কর্তৃপক্ষের গাফলতি আর অপরিকল্পিত মেরামতের কারণেই সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার এই দশা, বলছেন ভুক্তভোগীরা। দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি তাদের। ৪-৫ বছরের ভিতরে আমাদের রাস্তাঘাট কোনো কিছু মেরামত করতেছে না, আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। রেলগেটে যে মেন রাস্তাটা ওটাও ভেঙে গেছে, ভাঙাচুরের রোডে গাড়ি চালাতে হয়। এখান দিয়ে আসা যাওয়া করতে আমাদের অনেক সমস্যা হয়, আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। তো এই রাস্তাটা মেরামত হলে আমাদের অনেক সুবিধা হয়। পৌরসভার ৬৮ কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব জেনে স্থানীয় প্রকৌশলী বললেন, সড়কগুলোর সংস্কার দ্রুতই শুরু করা হবে। আশা করছি অতি সত্বরই আমরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত দরপত্র আহ্বানের প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাঘাট মেরামত সম্পন্ন করতে পারবেন। সড়কগুলো মেরামতে দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমন দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে দেশটি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সমর্থন দিচ্ছে। তিনি বলেন, এমন সময় নেবেন না যাতে মানুষ ধৈর্যহারা হয়। নাটোরের বড়াইগ্রামে বিএনপির সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। বিএনপি নেতাকর্মীদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশের বাইরের খবর। উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের সংখ্যা অন্তত ৬০। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, রবিবার ইসরায়েলি যুদ্ধ বিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এতে বেইত লাহিয়ার হামলায় ৭২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন, আর মধ্য গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়। এবার খেলার খবর। বিসিবি জোড়াতালি দিয়ে চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, দেশে বেকারের সংখ্যা ১,৮,০০,০০০। এর মধ্যে শিক্ষিত বেকার আছেন ২৬ লাখ। আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। এ সময় তুলে ধরেন বেকারত্ব দূর করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ। রেভিনিউ খাতে ২,৪৬৮ জন হচ্ছে গত ১০০ দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ৫৯,২৯৬ জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। জানান, বিসিবিতে এক ধরনের অচল অবস্থা চলছে। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি, এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই, এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। উপদেষ্টা বলেন, ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে তাও খতিয়ে দেখা হবে। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কাজ করেছেন, এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। তবে বাফুফে সহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত হওয়ায় সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্দেশনা দিয়েছে বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন হালদার, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাচ্ছি। এর মধ্যে জেনে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানছি প্রথম আলো শিরোনাম। তারা শিরোনাম করেছে অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য। দৈনিক ইত্তেফাক, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে। সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। দেশ পুনর্গঠনে প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ, ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছে সাবেক 10 মন্ত্রী সহ 14 জন। শিরোনাম ছিল সমকালে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, হিসাব মিলছে না চাওয়া পাওয়ার, অন্তর্বর্তী সরকারের 100 দিন। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। ব্যবসায় বড় বাধা, নিরাপত্তা, ঝুঁকি, উচ্চ সুধার, আলোচনা সভায় ব্যবসায়ীরা। যুগান্তর, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। বণিক বার্তা শিরোনাম দেখব, পাহাড়ে গ্যাস অনুসন্ধান দিয়ে শুরু করতে চায় পেট্রো বাংলা। পিএসসির নতুন খসড়া প্রস্তুত, সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ। দ্য ডেইলি স্টার, হ্যাভ পেশেন্স ফর ইলেকশন, ইউনূস আর্জেস পিপল ইন অ্যাড্রেস মার্কিং 100 ডেজ অফ ইন্টারিম গভর্নমেন্ট। এই ছিল আমাদের আজকের শিরোনাম। শিপন হালদার, আমরা এইমাত্র খবর পেয়েছি যে আপনি জানেন যে নারায়ণগঞ্জে একটি টিস্যু গোডাউনে আগুন লেগেছে। সেখানে 14টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, এখনও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজমির নারায়ণগঞ্জ থেকে, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। আমরা বিষয়টি জেনে এসে তারপরে আমরা সব বিষয়ে আলোচনা করছি। দর্শক, আগেই জানিয়েছি যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু পেপার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট 14টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আজমির ইসলাম, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। আজমির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই যে আগুনের বর্তমান পরিস্থিতি কি? আপনি সেখানটা রয়েছেন, আমাদেরকে জানাবেন। ফায়ার সার্ভিস কি বলছে? যে ফ্রেশ টিস্যু পেপার গুডাউন রয়েছে সেটিতে কিন্তু হঠাৎ করে আগুন লাগে। তারপরে কিন্তু এই মেঘনা যে ফ্রেশ গ্রুপের যে ফায়ার সার্ভিস আছে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে দেখা যায় যে দ্রুত আগুন আরো চারদিকে ছড়িয়ে পড়লে কিন্তু ফায়ার সার্ভিসকে তারা খবর দেয় এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে প্রায় 9টি আরো ইউনিট যোগ হয় এবং মোট 14টি ইউনিট এই গুডাউনের আগুন নিয়ন্ত্রণের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে প্রায় 4 ঘন্টা এই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। তো এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের যে পরিচালক সালাউদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন ভোরে হঠাৎই এই গুডাউনে আগুনের সূত্রপাত হয় এবং খবর পেয়ে তারা এই গুডাউনে তারা দ্রুত চলে আসে এবং নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে এবং 14 ইউনিট কাজ করার পরে কিন্তু 4 ঘন্টা তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখনো পর্যন্ত কোনো হতাহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি। তারা তদন্তের পর বিস্তারিত বলতে পারবে বলে জানিয়েছেন পরিচালক সালাউদ্দিন। ওলি আজমির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জ থেকে টিস্যু পেপার গুডাউনে আগুন লাগার খবর জানাচ্ছিলেন সহকর্মী আজমির ইসলাম। যে আমরা সেই খবরটি একটু দেখে নিলাম এবং এই সাথে আপনার কাছে একটু আলোচনা যেতে চাই। পত্রিকার শিরোনাম ধরে আমরা শিরোনাম পড়ছিলাম, অনেকগুলো পত্রিকায় শিরোনাম আসছে যে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মহিউদ্দিন বলেছেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। আপনার মতামত জানতে চাই। দেখেন, আপনি প্রথমেই নারায়ণগঞ্জে যে আগুনের ঘটনাটি সরাসরি সহকর্মী আজমির ইসলাম বললেন, সেই জায়গা থেকে আমি একটু ব্যক্তিগত মতামত জানাতে চাই। দেখুন, আগুন বা অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলোতে এবং কলকারখানায় আগুনের ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। এতে আমাদের এক ধরনের বড় ধরনের ক্ষতি হচ্ছে, সে কর্মসংস্থান থেকে শুরু করে উদ্যোক্তা, উন্নয়ন, সব কিছুতেই। আপনি দেখবেন যে বিল্ডিং
যখন করা হয় তখন বিল্ডিং কোডের মধ্যেই কিন্তু ফায়ার প্রোটেকশন বা অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলেশন করার কথা। আপনি দেখবেন যে বিল্ডিং কোডের মধ্যেই কিন্তু ফায়ার ডিজাইন বলে একটা কথা আছে। আপনি দেশের বাইরে যখন দেখবেন যে একটা বিল্ডিং যখন করা হয় তখন একটি ফ্লোর থেকে আরেকটি ফ্লোরে যেন আগুন ছড়িয়ে না পড়ে, একটি ঘর থেকে আরেকটি ঘরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই ধরনের নির্বাপক ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়। এবং বাংলাদেশের যে বিল্ডিং ম্যানেজমেন্টের যে অথরিটিগুলো রয়েছে সেই অথরিটিগুলো যখন সেই ভবনগুলো নির্মাণ করা হয়, নির্মাণের সময় কিন্তু এই ফায়ার প্রোটেকশনের দিকে বিশেষ নজর দেওয়াটা খুবই জরুরি। যদিও আইনের মধ্যে রয়েছে, সুতরাং আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার এই ফায়ারের দিকে অবশ্যই নজর দিবে। কেননা আপনি দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একটা অগ্নিকুণ্ড, কোথাও আগুন লাগলে সেখান থেকে ফায়ার ইমার্জেন্সি এক্সিট থাকে না। সুতরাং যখন আগুনটা নিচের তলায় লাগে তখন তাদের ছাদে গিয়ে আশ্রয় নিতে হয় এবং ধোঁয়ায় বা সাফোকেশনের কারণে কিন্তু সেখানে মৃত্যু ঘটছে এবং আতঙ্কের কারণে অনেকের ছাদ থেকে লাফিয়ে পড়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং অন্তর্বর্তী সরকারকে এই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার ক্ষেত্রে যেন কোনো গাফিলতি করা না হয়। নতুন যেসব ভবন বা কলকারখানা তৈরি হবে সেই জায়গায় নিয়ম বা নীতিমালা এবং ইনস্টলমেন্ট বা ইনস্ট্রুমেন্টের যে আধুনিকায়ন সেই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। একটু কঠোর নীতিমালা দরকার এবং অগ্নিকাণ্ডের যে ঘটনা নারায়ণগঞ্জে ঘটেছে এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাই। জি, অনেক অনেক ধন্যবাদ এই মেসেজটার জন্য। জি, আমরা যে বিষয়টা বলছিলাম এই বিষয়ে যদি একটু বলতেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। দেখেন, এই কথাটা শুনলেই কিন্তু এক ধরনের নির্বাচনী আমেজ আমরা অনুভব করতে পারি। আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা আমাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবো এবং নির্বাচিত করতে পারবো। সুতরাং এই যে পরিবেশটা, এটা একটা স্বপ্নের পরিবেশ। কেননা গত 15-16 বছরে আমরা একদলীয় শাসন দেখেছি, সেখানে নির্বাচনের নামে এক ধরনের প্রহসন দেখেছি, তামাশা দেখেছি। সেই জায়গা থেকে আমরা ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, এই যে নিশ্চয়তা অন্তর্বর্তী সরকার দিচ্ছে এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এর আগের যে পদ্ধতিগুলো বা পদক্ষেপগুলো দরকার, যে নির্বাচনী ট্রেন শুরু করেছে কিন্তু সংস্কারগুলোকে এখনো শুরু হয়েছে বা কতটুকু শুরু হয়েছে। সুতরাং অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলোর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সেটা প্রায়োরিটি বেসিস, অত্যাবশ্যকীয় সংস্কারগুলোকে আগে শেষ করতে হবে। বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বা সংস্কারের কথা তিনি বলেছেন কয়েকদিনের মধ্যেই আমরা একটি নির্বাচন কমিশন বা ইসি দেখব এবং তাদের দায়িত্ব হবে যে প্রস্তাবগুলোকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যে পরিবেশ, যেটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সব দলমতের অংশগ্রহণে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করে সেই পরিবেশটা বাংলাদেশের সামনে উপস্থাপন করা বা ভোটারদের সামনে নিয়ে আসা এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু চ্যালেঞ্জের কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে যদি দোষী করা হয় তাহলে ভারতের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং এই সরকারের বিপক্ষে একটি মহাপরিকল্পনা চলছে, সেটাকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের পুনর্বাসন বা কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বব্যাংকের কাছে কিন্তু $5 মিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছেন। অন্যদিকে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কিন্তু ভারত বা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একটি বিস্তৃতভাবে কিন্তু একটা আলোচনা সামনে চলে এসেছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সেই বিষয়টিকে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে। জি, এবং এর মাধ্যমে সবকিছু যেমনটি আপনি বলছিলেন যে এরকমই একটি নির্বাচনের দিকে জাতি আসুক, দেশ আসুক এবং যারা নির্বাচন বিমুখ ছিল, যারা ভোট দেওয়ার পক্ষে কিন্তু ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে পারবে সেই প্রত্যাশা আমরা করছি। অবশ্যই সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।